সাথী, দীপিকা এবং সর্বাণী তিনজনকে দেখলেই অত্যন্ত পরিমাণে সংস্কারী মনে হয়, কিন্তু তারা একেবারে বিপরীত ধরনের। তারা তিনজনেই মাফিয়া প্রকৃতির, কিন্তু এই বিষয়ে তাদের শ্বশুরবাড়ির লোকেরা কিছুই জানে না। একদিন, মা, আজকে আমরা তিনজন একটু বাপের বাড়িতে যাব, কারণ অনেকদিন মায়ের সাথে দেখা হয় না। বাবা অসুস্থ, তাই বাড়িতে একদিন থেকে কালকে সকালবেলা আবার বাড়িতে ফিরে আসব। আচ্ছা ঠিক আছে, তোমরা তিনজনে সাবধানে থেকো। আপনারা কিন্তু সময় মতো খেয়ে নেবেন, আর আপনাদের জন্য আমি রান্নাবান্না করে রেখেছি। এমনকি আপনাদের ঘর গোছানো আছে, বাবার ওষুধও রাখা আছে। দিশার ঘরে ওর বইপত্র ঠিকঠাক জায়গায় রেখে দেওয়া হয়েছে, সবকিছু দেখে নেবেন। দিশাকে বলবেন কালকে ওর কলেজে যাওয়ার জন্য জামা কাপড়গুলো ধুয়ে রেখে দেওয়া হয়েছে, ও যেন পরিষ্কার জামা কাপড় পরেই কলেজে যায়। তারপর আমরা এসে আবার দুপুরবেলা রান্নাবান্না করব। তিন বৌমার এরকম সংস্কারী রূপ এবং দায়িত্বপূর্ণ ব্যবহার দেখে শাশুড়ি মা মনে মনে খুবই খুশি হয়। সত্যি বৌমা, তোমরা তিনজন আমাদের পরিবারের সদস্য হয়েছ, আমরা অত্যন্ত আনন্দিত। তোমরা আমাদেরকে অনেক ভালোবাসো। তোমরা যদি আমাদের সংসারের ঠিকঠাক খেয়াল না রাখো, তাহলে আমাদের যে কি হতো কি জানি। শাশুড়ি মায়ের মুখে তিন বৌমা প্রশংসা শুনে খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই তারা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু তারা সারাদিন বাইরে ঘোরাঘুরি করে, রেস্টুরেন্টে খাবার খায়। দেখতে দেখতে রাত 10:30 বাজলেই তারা একটা বড় সোনার দোকানের সামনে গিয়ে হাজির হয়। আজকে আমাদের টার্গেট এই সোনার দোকান লুট করা। তোরা রেডি তো? সোনার দোকানের মালিক কখন দোকান থেকে বেরোয়, কোন দিকে সিসিটিভি ক্যামেরা আছে, কি কি সিকিউরিটি আছে, আমরা সব জানি। তাই আজকে আমরা এই দোকানটাই লুট করব। হ্যাঁ, একটু পরেই মালিক বেরিয়ে যাবে, তারপর কর্মচারীরা চলে গেলে সিসিটিভি ক্যামেরা নিষ্ক্রিয় করে দেব। আর সর্বাণী এমন একটা হাতুড়ি এনেছে যা দিয়ে তালা ভাঙলে কোনো আওয়াজ হবে না, সুতরাং কেউ আমাদের কোনো সন্দেহ করতে পারবে না। ওই দেখ, মালিক গাড়ি করে বেরিয়ে গেল। ধীরে ধীরে এবার কর্মচারীরাও বেরিয়ে যাচ্ছে। এবার কিন্তু সোনার দোকান বন্ধ হয়ে যাবে। তারা তিনজনে মিলে প্রথমে সিসিটিভি ক্যামেরা নিষ্ক্রিয় করে দেয় এবং নিঃশব্দে হাতুড়ি দিয়ে সোনার দোকানের তালা ভেঙে ফেলে। এমনকি তারা সোনার দোকানের সিকিউরিটি অ্যালার্ম নিষ্ক্রিয় করে দেয়, যার ফলে সোনার দোকানে যে এত বড় ডাকাতি হচ্ছে কেউ বুঝতেও পারে না। এদিকে তিনজনে দামি দামি সোনা গহনা এবং বিভিন্ন রকমের সোনার জিনিস দেখে খুবই খুশি হয়। এসব সোনার জিনিসপত্র এবার আমাদের, আর আমাদের এই সোনার দোকান লুট করতে কেউ আটকাতে পারবে না। চল। এই বলে তারা তিনজন মিলে সোনার দোকান লুট করে সব গহনা ব্যাগে ভরে নেয়। এভাবে সোনার দোকান লুট করতে গিয়ে সারাটা রাত পেরিয়ে যায়। তারা পরের দিন সকালবেলা লুকিয়ে লুকিয়ে শ্বশুর বাড়িতে ফিরে যায়। ফিরে যাওয়ার পর তারা বাগানের গাছের তলায় মাটি খুঁড়ে সমস্ত সোনা গহনা লুকিয়ে রেখে দেয়, আর কিছু দামি দামি জিনিসপত্র তারা বাড়ির মধ্যে নিয়ে যায়। কিছুক্ষণ পর যখন বাড়ির লোকেরা ঘুম থেকে ওঠে, তখন তিন সংস্কারী বউ সবার জন্য চা জলখাবার তৈরি করে নিয়ে আসে। এ কি বৌমা, সকাল হতে না হতেই তোমরা চলে এসেছো? খুব ভালো হয়েছে। হ্যাঁ মা, বাপের বাড়িতে বেশিক্ষণ মন বসছিল না, তাই তাড়াতাড়ি চলে এসেছি। আর আমরা আপনাদের জন্য গরম গরম লুচি, আলুর দম, তরকারি সবকিছুই বানিয়েছি। আমাদের বাপের বাড়ি থেকে আপনাদের জন্য কিছু সোনার জিনিস পাঠিয়েছে। আপনার জন্য গলার হার, আমাদের ননদের জন্য কানের দুল। আসলে বিয়ের সময় আমাদের পরিবার তো যৌতুক হিসেবে কিছু দিতে পারেনি, তাই এখন বানানো সোনার জিনিসপত্র দিয়েছে। সুন্দর সুন্দর সোনার হার এবং দুল দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে অবাক হয়ে যায়। এ কি, এসবের আবার কি দরকার ছিল? আমাদের তো তোমাদের বাড়ি থেকে কোনো চাহিদাই ছিল না। বেকার বেকার সোনার জিনিসপত্র কিনে তোমাদের বাপের বাড়ির লোকেরা কেন টাকা নষ্ট করলো? আমাদের কিন্তু এসব মোটেই পছন্দ নয়। আপনাদের মোটেই পছন্দ নয় বললে হবে? এই জিনিসগুলো সত্যি আপনাদের খুব ভালো লাগবে। এই সোনার জিনিসগুলো সব আপনাদের। সোনার হার, দুল উপহার পেয়ে তাদের শাশুড়ি মা এবং ননদ খুবই খুশি হয়। কিন্তু অন্যদিকে বাড়ির তিন ছেলে যখন টিভি চালায়, তখন তারা টিভির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ শহরের সবথেকে বড় সোনার দোকানে লুট হওয়ার নিউজ দেখানো হয়। টিভিতে বারবার সেই খবরই দেখা যায়।
ওমা, এই দেখো কি অবস্থা। আমাদের শহরের সবচেয়ে বড় সোনার দোকান থেকে কালকে রাত্রেবেলা কিভাবে লুট করে নেওয়া হয়েছে দেখো। 3জন দুষ্কৃতী ঢুকে রেখে দোকান লুট করে বেরিয়ে গেছে, আর কোনো প্রমাণ পর্যন্ত পাওয়া যায়নি। কত কোটি কোটি টাকা সোনা নিয়ে চলে গেল বলো। তাই তো দেখছি। বৌমা, তোমরা আমাদের জন্য সোনা নিয়ে এসেছো, কিন্তু আমাদের সোনার জিনিসপত্র পড়তে তো ভয় লাগছে। যদি এরকম করে সব লুট হয়ে যায় তখন কি হবে? আপনি চিন্তা করছেন কেন? সব সোনার জিনিসপত্র লকারে রেখে দেবেন, আর আমরা থাকতে এই বাড়িতে কোনোদিনও কিছু হতে পারবে না। আমরা সারাক্ষণ বাড়ি পাহারা দেব। এই বলে তারা 3 বউ মনে মনে হাসতে থাকে, কারণ তারাই হলো আসল মাফিয়া। এভাবে দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে যায়। একদিন 3 বউ মিলে তাদের ননদের ঘরে দুপুরবেলার খাবার নিয়ে যায়। তখন তারা দেখে যে দিশা বসে বসে কান্নাকাটি করছে। দিশাকে এভাবে কাঁদতে দেখে তাদের 3 জনেরই খুব খারাপ লাগে। এ কি দিশা, তুমি কান্নাকাটি করছো কেন? কি হয়েছে? কি সমস্যা তোমার? দুপুরবেলা আমরা সবাই বাইরে বসে খাওয়া দাওয়া করলাম, তোমাকে কতবার ডাকলাম, কিন্তু তুমি গেলে না কেন? আমার কিছু খেতে ইচ্ছা করছে না বৌদি, আমার কিছু ভালো লাগছে না। তোমরা প্লিজ আমাকে একটু একা ছেড়ে দাও। আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না। তোমরা যাও এখান থেকে। কেন, কি হলো বলবে তো? তোমাকে তো কোনোদিনও এরকম মন খারাপ অবস্থায় আমরা দেখিনি, তাই আমাদেরও ভালো লাগছে না। তুমি শুধু বলো তোমার কি হয়েছে। আমাদের সাধ্যের মধ্যে থাকলে আমরা নিশ্চয়ই সমস্যার সমাধান করব। আর কিছুদিন ধরে দেখছি তুমি কলেজেও যাচ্ছ না। তোমার তো সামনে পরীক্ষা, কলেজে গিয়ে পড়াশোনা না করলে হবে? না না, আমি আর কলেজে যাব না, কারণ কলেজে যেতে আমার ভয় করছে। আসলে কিছুদিন আগে দিশা যখন কলেজে যেত, তখন কয়েকটা বদমাইশ ছেলে গাড়ি করে তাকে ফলো করত। এমনকি একদিন তারা গাড়ি থেকে নেমে, প্লিজ ছেড়ে দাও আমাকে, তোমরা আমার কোনো ক্ষতি করো না, প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও। তুমি এত সুন্দরী, তাই তোমাকে ছেড়ে দিলে হবে? এই কলেজে তোমার মতো সুন্দরী আর একটা মেয়েও নেই, তাই তুমি আমাদের সাথে গাড়ি করে ঘুরতে চলো প্লিজ। আমরা ঘুরতে যাবো, খাওয়া দাওয়া করবো, নাচানাচি করবো, গল্প করবো, তাই তোমাকে আমরা ছাড়বো না। আর হ্যাঁ, তুমি যদি এখন কলেজে আসা বন্ধ করে দাও, তাহলে তোমার সাথে আর দেখা হবে না। তখন কিন্তু আমরা তোমার বাড়ির সামনে গিয়ে আবার ডিস্টার্ব করতে পারি। আমি আর কখনো কলেজে যাব না। আমাকে প্লিজ তোমরা ডিস্টার্ব করো না। তোমরা আমাকে প্লিজ আর ফলো করো না। আমার বাড়ির সামনে তোমরা যেও না, তোমাদেরকে আমার খুব ভয় লাগে। দিশাকে এভাবে সেই ছেলেগুলো খুবই ভয় দেখায়, তাই দিশা দৌড়ে দৌড়ে বাড়ি চলে যায়। সেদিনের পর থেকে দিশা এতটাই ভয় পায় যে সে কলেজে যাওয়াই বন্ধ করে দেয়। এই ব্যাপারে যখন তার 3 মাফিয়া বৌদি জানতে পারে, তখন তারা খুবই রেগে যায়, কিন্তু তারা দিশার সামনে নিজেদের রাগ প্রকাশ করে না। তবে সেদিন রাত্রিবেলা দিশার 3 বৌদি বিজয় এবং তার বন্ধু বান্ধবদের বাড়ির সামনে হাজির হয়। তারা তাদের মুখে কালো কাপড় পরিয়ে রাস্তার মাঝখানে নিয়ে আসে। আপনারা কে? আমি তো আপনাদের চিনতেই পারছি না। আপনাদের মুখ দেখতে পাচ্ছি না কেন? প্লিজ আমাকে ছেড়ে দিন। আমরা কি অন্যায় করেছি? তোরা কি অন্যায় করেছিস তোরা ভালো করেই জানিস। আজকে তোদের শাস্তি পেতেই হবে। তবে এমন মার মারব যে কোনোদিনও কোনো মেয়েকে ডিস্টার্ব করতে পারবি না। তোদের উচিত শিক্ষা দেব আজকে। এই বলে তারা 3 জনে মিলে ছেলেগুলোকে ঝাঁটা, খুন্তি, ব্যাট ইত্যাদি দিয়ে ভীষণ পরিমাণে পিটাতে শুরু করে। বিজয় এবং তার বন্ধুরা খুবই ভয় পেয়ে যায়। তাদেরকে মারধর করা হয়ে গেলে 3 মাফিয়া বউ তাদেরকে গাছের ডালের সাথে বেঁধে ঝুলিয়ে রাখে, কিন্তু কেউ তাদের মুখ দেখতে পায় না। তাই 3 মাফিয়া বউকে কেউ চিনতেও পারে না। তারা রাত্রিবেলা আবার লুকিয়ে লুকিয়ে শ্বশুর বাড়িতে ফিরে যায়। পরের দিন দিশা যখন ঘুম থেকে ওঠে, তখন তার বন্ধু কমল তাকে ফোন করে বলে, ভাই, তোর জন্য একটা গুড নিউজ আছে। ওই যে বদমাইশ বিজয় আর ওর বন্ধুরা তোকে ডিস্টার্ব করতো না, ওরা কালকে রাতে নাকি খুব মার খেয়েছে, আর কারা ওদেরকে মেরে গাছের ডালে ঝুলিয়ে রেখে দিয়ে গেছে। পুলিশ এসে ওদেরকে গাছের ডাল থেকে নামিয়েছে। তোর আর কোনো চিন্তা রইলো না, তুই এবার সাবধানে কলেজে আসতে পারবি। কি বলছিস বলতো? আমি তো বিশ্বাস করতে পারছি না। যাই হোক, ওরা শাস্তি পেয়েছে শুনে আমি খুব খুশি হয়েছি। আমি এখনই কলেজে আসছি। এই বলে দিশা আনন্দমণি কলেজে যাওয়ার জন্য তৈরি হয়। সে যখন তার 3 বৌদিকে ঘটনাটা জানায়, তখন তার 3 বৌদিও আনন্দিত হওয়ার নাটক করে। বৌদি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কালকে তোমরা আমাকে বলেছিলে যে আজকে থেকে আমি কলেজে যাব আর ওরা ঠিক শাস্তি পাবে। দেখো সেটাই হয়েছে, কিন্তু এটা কি করে হলো বুঝতে পারছি না। কেউ নাকি ওদের 3 জনকে মেরে গাছে ঝুলিয়ে রেখেছিল, আর এখন পুলিশ ওদেরকে ধরে নিয়ে গেছে। তোমাকে তো বলেছিলাম সব ঠিক হয়ে যাবে,
তুমি শুধু আমাদের কথা বিশ্বাস করো না, এই যাও এবার শান্তিমণি কলেজে যাও, আর তোমাকে কেউ কোনোদিনও ডিস্টার্ব করতে পারবে না। এই শুনে দিশা খুশি মনে কলেজে চলে যায়। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। একদিন 3 মাফিয়া বউ দেখে যে একটা নার্সিং হোমে বয়স্ক লোকেদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করা হচ্ছে। তাদের কাছে টাকা নেই বলে তাদের চিকিৎসা করা হচ্ছে না, যা দেখে তারা 3 জনে খুবই রেগে যায়। সেদিনই রাত্রিবেলা 3 বউ মাটি খুঁড়ে সব সোনা গহনা বার করে এবং সেই নার্সিং হোমে গিয়ে উপস্থিত হয়। এই গরিব মানুষগুলোকে আর কষ্ট পেতে হবে না, এদের বেডের তলায় আমরা সোনার জিনিসগুলো রেখে চলে যাব। পরের দিন সকালবেলা যখন এরা দেখবে এদের বিছানার তলায় সোনার জিনিস রাখা আছে, তখন এদেরকে কেউ চিকিৎসার জন্য না বলতে পারবে না। এই বলে 3 বউ তাদের বিছানার তলায় দামি দামি সোনার জিনিস রেখে সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু 3 মাফিয়া সংস্কারী বউ মাঝে মাঝেই লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে 2 নম্বরই কাজ করে, কিন্তু তারা কখনো কারোর ক্ষতি করে না। একদিন তারা নিজেদের ঘরে বসে যখন গল্প করে, সেদিন সোনার দোকানে লুট করে আমরা একদম ঠিক কাজ করেছি, কারণ ওই সোনার দোকানের বদমাইশ মালিক ছোটবেলায় আমাদের বাবা মাকে অনেক কষ্ট দিয়েছে। হ্যাঁ, ঠিক কথা বলেছিস, ছোটবেলায় আমাদের বাবার অনেক টাকার সমস্যা ছিল, তাই মা ওই দোকানে আমাদের যাবতীয় সোনা গহনা বন্ধক রেখেছিল। কিন্তু যখন ওই সোনা গহনা আমরা ছাড়াতে যাই, তখন ওই বদমাইশ মালিক আমাদেরকে সেই সোনা ফেরত দেয়নি, কারণ আমাদের কাছে কোনো স্লিপ বা বিল কিছুই ছিল না। সেই কারণেই তো সেদিনকে ও সোনার দোকান লুট করে ওকে শাস্তি দিয়েছি। আরও বুঝতেই পারিনি এই কাজ আমরা করেছি। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, ওই সোনার জিনিস তো আমরা নিজেরা ব্যবহার না করে গরিব মানুষদের চিকিৎসার কাজে ব্যবহার করেছি। কিন্তু এমন সময় তাদের শ্বশুরবাড়ির লোকেরা লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনে নেয়। তারা বুঝতেই পারে না যে তাদের 3 সংস্কারী বউয়ের পেছনে এরকম মাফিয়া ধরনের রূপ লুকিয়ে থাকতে পারে। দিশা এখন ভালো করে বুঝতে পারে যে বিজয় এবং তার বন্ধু বান্ধবদের তার 3 বৌদি শাস্তি দিয়েছে। পরের দিন সকালে 3 বউ যখন তাদের সামনে গিয়ে দাঁড়ায়, তখন তাদের বাড়ির লোকেরা ভয়ের চোটে কাঁপতে শুরু করে। তার মানে তোমরা লুকিয়ে লুকিয়ে এসব কাজ করে বেড়াচ্ছিলে, আর আমরা বুঝতেই পারছিলাম না? তোমরা মোটেই ঠিক কাজ করনি। মাফিয়াদের মতো লুকিয়ে লুকিয়ে 2 নম্বরই কাজ করা, তারপর সেটা দিয়ে লোককে সাহায্য করা মোটেই ঠিক নয়। বৌদি, তোমাদের তো প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে, তাই তোমরা দয়া করে আর এরকম কাজ করো না। আর আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ নেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। সবাই মিলে 3 বউকে ভালো করে বোঝালে তারা এবার নিজেদেরকে শুধরিয়ে নেবে বলে কথা দেয়। সেদিনের পর থেকে তারা আর কখনো কোনো অন্যায় কাজ করে না, তবে তারা 3 জনই সমাজসেবামূলক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখে। অহনা একটি ধনী পরিবারের মেয়ে ছিল। তাদের বড় বড় বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুরই অভাব ছিল না। অহনার পরিবারে ছিল তার মা মালতী দেবী, তার দাদা রোহিত এবং বৌদি পাপিয়া। ছোটবেলা থেকে অহনা যা চেয়েছে তখনই সে পেয়ে গেছে, তাই অহনা খুবই জেদি এবং অহংকারী হয়ে উঠেছিল। তাদের বাড়িতে মোহন নামে একটি ড্রাইভার ছিল। মোহন প্রত্যেকদিন অহনাকে গাড়ি করে কলেজে পৌঁছে দিত এবং কলেজ ছুটির পর তাকে বাড়িতেও ফিরিয়ে আনত। এমনই একদিন মোহন অহনাকে কলেজ থেকে বাড়িতে নিয়ে আসছিল। মোহন, এখানে দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। গাড়ি থামাও বলছি। মোহন, আমি তোমাকে পছন্দ করি, তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি একটা সৎ ছেলে, তোমার মতো ভদ্র শান্ত ছেলেকে আমার খুব পছন্দ। আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো, আজকে আমি আর তুমি এখনই বিয়ে করব। এটা শুনে মোহন আকাশ থেকে পড়ে। কি বলছেন কি ম্যাডাম? আপনার মাথা ঠিক আছে তো? আপনি আমাকে বিয়ে করবেন কেন? আপনার বাড়িতে জানলে আমাকে চাকরি থেকে বের করে দেবে। দয়া করে আপনি বাড়ি চলুন। আমি কি বললাম তুমি শুনতে পেলে না? আমি বলেছি আমরা এখনই বিয়ে করব, আর আমরা বাড়িতে যাব তো। তোমাকে ওই বাড়ির জামাই করেই নিয়ে যাব। চলো আমার সঙ্গে, আমরা কোর্ট ম্যারেজ করব। আর তুমি আমাকে রিজেক্ট করছো কেন? আমাকে তোমার পছন্দ নয়? আমি তো অনেক সুন্দরী, আর তবু আমাকে পছন্দ হচ্ছে না। না না ম্যাডাম, এখানে পছন্দ অপছন্দের ব্যাপার নয়। আপনার আর আমার স্ট্যাটাসের মধ্যে কোনো মিল নেই।
আপনি একটা বড় লোক ধনী পরিবারের মেয়ে, আর আমি একটা গরিব ছেলে। আমি আপনাদের বাড়িতেই ড্রাইভিংয়ের কাজ করি। আমি আপনাকে সুখী রাখতে পারবো না ম্যাডাম। আপনার চাহিদাগুলো আমি তো কখনোই পূরণ করতে পারবো না, কারণ আমার কাছে তো অত টাকা নেই। প্লিজ ম্যাডাম, এরকম করবেন না। তোমাকে টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না, আমার দাদা আর মা আছে তো। তোমার কাছ থেকে আমি কোনোদিনও কোনো ডিমান্ড করব না। তোমাকে আমার পছন্দ হয়েছে, আর এখন আমাকে তো বিয়ে করতেই হবে তোমাকে। তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি কিন্তু এই নদীতে ঝাঁপ দিয়ে আমার জীবন শেষ করে দেব। তুমি বলো এবার কোনটা করবে? বাধ্য হয়ে মোহন অহনাকে বিয়ে করে নেয়, কারণ মোহন ভালো করেই জানতো যে অহনা খুবই জেদি মেয়ে। অহনা মোহনকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে আসে। মা, দাদা, বৌদি, দেখো আমি আর মোহন বিয়ে করে নিয়েছি। আমরা আজকে কোর্ট ম্যারেজ করেছি। অহনার কথা শুনে তার পরিবারের সকলে অবাক হয়ে যায়। তুই আমাদের ড্রাইভার মোহনের সঙ্গে বিয়ে করেছিস? তুই কি আর অন্য কাউকে পেলি না শেষ পর্যন্ত? আমাদের বাড়ির ড্রাইভারকে? না, আমি এই বিয়ে মানতে পারবো না। অহনা, আমার কথা শোন, তুই এই ছেলেটার সঙ্গে সুখে থাকতে পারবি না মা। বোন, তুই একটু ভেবেচিন্তে কাজ করবি তো। তুই ছোটবেলা থেকে কেমন পরিবেশে মানুষ হয়েছিস তুই জানিস না? তুই আমাদের বাড়িতে রানীর মতো করে থাকিস, আর তুই এই মোহনের সঙ্গে কিভাবে ভালো থাকবি? মা, দাদা, আমি সব জেনে শুনেই মোহনকে বিয়ে করেছি, আর আমি ভালো করেই জানি মোহনের সঙ্গে আমি সুখী থাকবো। ও গরিব, তাতে আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি এবার আমার শ্বশুরবাড়ি যাচ্ছি। ভালো থেকো তোমরা। চলো মোহন। অহনা মোহনের সঙ্গে তার বাড়িতে চলে যায়। মোহনদের ছোট্ট ঘর দেখে অহনা খুব অবাক হয়। এ বাবা, মোহন, তোমাদের ঘর তো অনেক ছোট। এত ছোট ঘরে আমার তো দম বন্ধ হয়ে আসছে গো। দেখো মোহনা, আমি কিন্তু তোমাকে অনেকবারই বলেছি তুমি জোর করে আমাকে বিয়ে করেছো। এখন তুমি আমার বাড়িতে এসে আমাকে এভাবে অপমান করতে পারো না। আমাকে বিয়ে করেছো যখন, তখন তোমাকে আমার এই ছোট্ট ঘরেই থাকতে হবে। না না, রাগ করছো কেন? আমি তো এমনিই বললাম, আমার এই ছোট ঘরে থাকতে কোনো প্রবলেম নেই। অহনার শাশুড়ি মা নন্দিতা দেবী অহনাকে ভালোই ভালোই মন থেকে মেনে নেয়। অহনা তার শ্বশুর বাড়িতে গিয়েও আগের মতো জীবন অতিবাহিত করতে থাকে। সে নিজেকে বিবাহিত বলে মনেই করত না। যখন ইচ্ছা তখনই সে বাড়ি থেকে বেরিয়ে যেত, তার বন্ধুদের সঙ্গে মজা করত। শুধু তাই নয়, সে বাড়ির একটা কাজকর্মও করত না। তার বৃদ্ধ শাশুড়ি মা একাই বাড়ির সমস্ত কাজ করত। একদিন, বৌমা, আজকে আমার শরীরটা ভালো নেই, তুমি আজকে একটু রান্নাটা করো না মা। কি, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি রান্না করব? আপনি জানেন আপনি কাকে রান্না করতে বলছেন? আমি ধনী পরিবারের মেয়ে, আমি এর আগে কখনো রান্না করিনি। রান্না করো তো দূরের কথা, আমি কোনোদিনও রান্নাঘরে ঢুকিও নি। দেখো বৌমা, আগে তুমি কি ছিলে সেটা আমি দেখবো না। তুমি এখন আমাদের পরিবারের বউ, সুতরাং তোমাকে আমাদের মতো করেই চলতে হবে। বাড়ির বৌমা হিসেবে সংসারের কাজ করা তো তোমার কর্তব্য, তাই না? ও আচ্ছা, এই ব্যাপার। আমাকে তাহলে কাজ করতে হবে। ঠিক আছে, নো প্রবলেম। আমাকে একটু সময় দিন, আমি কাজ করার ব্যবস্থা করছি। এই বলে অহনা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে তার দাদা এবং মায়ের কাছে এসে বলে, মা, আমার শাশুড়ি মা আমাকে কাজ করতে বলছে, আমার সঙ্গে 2-3টে কাজের লোক পাঠাও তো। সে কি, তোর শাশুড়ি মা তোকে কাজ করতে বলছে? দেখেছিস, আমি এই জন্যই বলেছিলাম ওই গরিব ছেলেটার সঙ্গে তুই থাকতে পারবি না কিছুতেই। আমার মেয়েটাকে ওরা ভেবেছেটা কি? আমার মেয়ে কি চাকর নাকি? এ কি বলছেন মা? অহনা, তুমি তো সব জেনে শুনেই মোহনকে বিয়ে করেছিলে। আর তাছাড়া সংসারের কাজ করলে এতে অসুবিধা কি? আমিও তো কাজ করি, তোমার মায়ের কত খেয়াল রাখি। তুমিও তো ওই বাড়ির বৌমা, তোমাকেও তো তোমার শাশুড়ি মায়ের খেয়াল রাখতে হবে। বৌদি, তুমি চুপ করো প্লিজ। তুমি নিজেকে আমার সঙ্গে কম্পেয়ার করছো? তুমি তো একটা গরিব ঘরের মেয়ে। আমাদের বাড়িতে এসে কাজ করাটা স্বাভাবিক ব্যাপার। তোমার তো কাজ করার অভ্যাস আছে, কিন্তু আমার তো নেই। ঠিক আছে বোন, তুই একদম চিন্তা করিস না। আমি তোর সঙ্গে 2টো কাজের লোক পাঠিয়ে দিচ্ছি। তোর যদি আরো কোনো সমস্যা হয় আমাকে বলতে পারিস, কেমন? আপাতত আর কিছু নয়, তবে হ্যাঁ, আমার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা পাঠিয়ে দিও। আমি আমার বন্ধুদের সঙ্গে শপিং করতে যাব। অহনা এই বলে 2টো কাজের লোককে সঙ্গে করে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। বৌমা, তোমার সঙ্গে এরা দুজন কারা?
তোমাদের আত্মীয় নাকি এগুলো? না না, এরা আমার বাড়ির কাজের লোক। আমি এদের দুজনকে নিয়ে এসেছি। আজ থেকে আপনার বাড়ির যা যা কাজ থাকবে আপনি এদের দুজনকে বলে দেবেন। আমাকে আর কোনো কাজ বলে বিরক্ত করবেন না। আর হ্যাঁ, আপনার কোনো চাপ নেই, এদের মাসে মাসে স্যালারি আমার দাদাই দিয়ে দেবে। বৌমা, তুমি ধনী পরিবারের মেয়ে বলে নিজেকে কি মনে করো? তুমি ভাবলে কি করে তোমার বাপের বাড়ি থেকে পাঠানো চাকর আমি আমাদের বাড়িতে রাখবো? টাকা আছে বলে কি তুমি তোমার ইচ্ছে মতো সবকিছু করবে? আমার ছেলেকে তো তুমি গোলামে পরিণত করেছো, কিন্তু আমি এসব কোনোদিনই মেনে নেব না। আরে আপনার সমস্যাটা কি বলুন তো? আপনার আর আপনার ছেলের তো একটা কাজের লোক রাখার কোনো মুরত নেই। আমার বাপের বাড়ি থেকে যখন কাজের লোক নিয়ে এসেছি তারপরও আপনার সমস্যা। বুঝেছি, আপনি আমাকে আপনার বাড়ির কাজের মাসি বানাতে চাইছেন, তাই তো? না, অসম্ভব ব্যাপার। আমি এখানে আর এক মুহূর্তেও থাকবো না। আমি এখনই আপনার ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে যাব। অহনা মোহনকে তাদের বাড়িতে যাওয়ার জন্য বললে মোহন কিছুতেই রাজি হয় না। অহনা তার সঙ্গে অনেক ঝগড়া করে এবং তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করে। বাধ্য হয়ে মোহন অহনার সঙ্গে তাদের বাড়িতে চলে যায়। দাদা, আমি আমার গরিব শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছি। আজ থেকে আমি আর মোহন এখানেই থাকবো। এতে বলার কি আছে বোন? তোর রুম আজও তোর জন্য অপেক্ষা করছে। যা বোন, ঘরে যা। অহনাকে বাড়ি ফিরে আসতে দেখে তার মা এবং দাদা দুজনেই খুব খুশি হয়েছিল, কিন্তু তার বৌদি পাপিয়া ব্যাপারটাকে ঠিক মেনে নিতে পারছিল না। পাপিয়া তার ননদকে খুব ভালোবাসতো ঠিকই, কিন্তু অহনা শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকতে এসেছে এই ব্যাপারটা ভেবে পাপিয়ার খুব খারাপ লাগছিল। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন পাপিয়া দেখে যে মোহন লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করছে। পাপিয়া তার কাছে গিয়ে তার কান্নার কারণ জিজ্ঞাসা করে। কাঁদবো না তো কি করবো বৌদি? আমরা তো আমার মাকে ছেড়ে চলে এসেছি। জানি না আমার অসহায় মা একা একা কিভাবে থাকছে। আমাকে ছাড়া আর আমার মায়ের কি আছে বলো তো? অহনা তো আমাকে নিজের হাতের পুতুল মনে করে। ওর ইচ্ছে মতোই আমাকে সবকিছু করতে হয়। আমার মতো গরিব ছেলেকে অহনা বিয়ে করেও ভুল করেছে, অনেক ভুল করেছে। তুমি চিন্তা করো না মোহন, আমি তোমাকে কথা দিচ্ছি, আমাকে 1 সপ্তাহ সময় দাও। 1 সপ্তাহ পর অহনা নিজেই তোমার সঙ্গে তোমার বাড়িতে ফিরে যাবে। পাপিয়া মনে মনে একটা প্ল্যান করে। সে তাদের বাড়ির কাজের লোকগুলোকে কাজ থেকে বের করে দেয় এবং নিজেই বাড়ির কাজ করতে শুরু করে। একদিন, এ কি বৌদি, তুমি আমাকে পরোটা খেতে দিয়েছো কেন? তুমি জানো না আমি অয়েলি খাবার অ্যাভয়েড করি? আমার জন্য সাদা রুটি করে নিয়ে এসো। ক্ষমা করবে অহনা, তুমি এখন আর কুমারী নও যে তোমার সব হুকুম আমি শুনবো। এই খাবার খেতে হয় খাও, আর না হলে নিজের খাবার নিজে তৈরি করে নাও। আমি তোমার চাকর নই যে দিনরাত তোমার আগে পিছে ঘুরতে থাকবো। এই বলে পাপিয়া সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে পাপিয়া অহনার কোনো কাজই করে দিত না। সে সব সময় অহনাকে ইগনোর করত। পাপিয়ার এমন ব্যবহারে তার বর এবং শাশুড়ি মা দুজনেই খুব অবাক হতো। একদিন রোহিত এবং তার মা পাপিয়ার কাছে যায়। কি ব্যাপার বৌমা? আমি তোমাকে নিজের মেয়ের মতো করে ভালোবেসেছি, আর এখন তুমি আমার মেয়েকেই সহ্য করতে পারছো না? আমার মেয়ে এখানে আছে বলে তোমার খুব অসুবিধা হচ্ছে, তাই না? না মা, আপনারা আমাকে ভুল ভাবছেন। আমি যা করছি অহনার ভালোর জন্যই করছি। আপনারা অহনাকে ভালোবাসেন, আমি বুঝতে পারছি, আর আমিও অহনাকে ভালোবাসি, কিন্তু আপনারা ভালোবাসে অন্ধ হয়ে গেছেন। একটা মেয়ের বিয়ের পর তার শ্বশুর বাড়িটাই আসল বাড়ি হয়। অহনা নিজের ইচ্ছায় মোহনকে বিয়ে করেছিল, ওকে তো কেউ জোর করেনি। সুতরাং ওকে এখন সবকিছু মানিয়ে নিয়ে সংসার করতে হবে। তোমরা দুজন ওকে আরো বেশি মাথায় তুলে ফেলছো রোহিত। পাপিয়ার কথা শুনে রোহিত এবং তার মায়েরও ভুল ভাঙে। তারাও পাপিয়ার সঙ্গে তার প্ল্যানে যুক্ত হয়ে পড়ে। পাপিয়া এখন অহনার আর কোনো কাজ করে দেয় না। একদিন অহনা নিজেই সবজি কাটছিল তার খাবার তৈরি করবে বলে। তখন সেখানে পাপিয়া এবং মালতী দেবী এসে মোহনকে বলে, এই মোহন, গাড়ি বের কর, আমি আর বৌমা এক জায়গায় যাব, যা তাড়াতাড়ি কর। আর হ্যাঁ মোহন, তুই তোর গাড়ি চালানোর ড্রেসটাও পরে নে। এ কি মা, বৌদি, তোমরা আমার বরের সঙ্গে কেমন ব্যবহার করছো? তোমরা কি ভুলে গেছো মোহন এই বাড়ির জামাই হয়? আমাদের বাড়ির ড্রাইভারের সঙ্গে আবার কিভাবে কথা বলবো? বাড়ির ড্রাইভারকে কি সম্মান দিয়ে কথা বলতে হবে? আর তাছাড়া মোহন আমাদের বাড়ির ঘর জামাই,
এর থেকে বেশি সম্মান আমরা করতে পারবো না। আর আমি আমার চোখের সামনে আমার বরকে এভাবে অপমানিত হতে দেখতে পারবো না। অহনা, তুমি চুপ করো। আমি তোমাকে কত ভালোবেসেছি। আমার মা তোমাকে কোনোদিনও বিরক্ত করেনি, আর তুমি তোমার অহংকারের জন্য আমাকে নিজের গোলাম মনে করো। আমার মাকে তুমি ছোট করেছো। আমার সবচেয়ে বেশি অপমান কোন দিন হয়েছে জানো? যেদিন তুমি আমাকে নিয়েই বাড়িতে এসেছো। আমার কি এতটাও সামর্থ্য নেই যে আমি তোমাকে নিজের বাড়িতে রাখতে পারবো না? তুমি প্রমাণ করে দিয়েছো অহনা যে আমার মতো গরিব ছেলে তোমার মতো বড়লোক মেয়েকে কোনোদিনও খুশি রাখতে পারবে না। না মোহন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। বাপের বাড়িতে থেকে আমার কি লাভ হচ্ছে? আমাকে তো নিজের কাজ নিজেই করে নিতে হচ্ছে। তোমাদের বাড়িতে থেকেও আমি যদি কাজ করতাম, তোমার মায়ের কথা শুনতাম, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। আমরা এখনই বাড়ি ফিরে যাব। চলো মোহন। অহনার এই সিদ্ধান্তে তার পরিবারের সকলে খুব খুশি হয়। অহনা মোহনের সঙ্গে তার শ্বশুর বাড়িতে ফিরে যায়। নন্দিতা দেবীর কাছে অহনা হাত জোড় করে ক্ষমা চায়। অহনা সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করে। সে এখন তার বরের সঙ্গে সঙ্গে তার শাশুড়ি মায়েরও খুব সম্মান করে। এভাবেই সে হাসি খুশি বসবাস করতে থাকে।